হ্যালো এভরিওয়ান, শুরু করছি উপন্যাস দি সাইলেন্ট ম্যানর, লেখিকা ডায়না ইমরোজ লাকি, ভয়েস বাই আরবি, পর্ব ৩৯। মিট ইজি চেয়ারে বসে দোল খাচ্ছে। নিচ থেকে অতিথিদের কোলাহলের শব্দ ভেসে আসছে। জয়ন্তন বেগমের আত্মীয় স্বজন, শালুক, শাহানারা সহ সবার আত্মীয়রা ইতিমধ্যে এসে হাজির হয়েছে। সবাই মেহেন্দি পরাতে পড়ছে হাতে। তবে মেহেন্দির অনুষ্ঠানে মায়া তখনও হাজির হয়নি। মন তার ভীষণ ভার। মীরকে বলেছিল সেখানে উপস্থিত থাকতে, থাকেনি। কোনো কারণে সেও উদাসীন। বুলবুল আসে তার ঘরে, তখন এক কাপ চা চেয়েছিল। বুলবুল চা এনেছে, মীরকে দিল এগিয়ে। মীর নিল না। বুলবুল পাশের টেবিলে রাখে। মীরকে চুপচাপ দেখে প্রশ্ন করলে, আপনার কি মন খারাপ? প্রশ্নটা করার পরও জবাব আসায় অনেকটা সময় পার হলো। বুলবুল তারপরও বেহায়ার মতো অপেক্ষা করছে। আবার জবাবও মিলছে না। বুলবুল পুনরায় বলল, মীরবাবু, আপনার কি মন খারাপ? সবাই নিচে মজা করতেছে আর আপনি এখানে একা চুপচাপ। এতক্ষণ পর যেন শুনল প্রশ্ন সে। নড়ে চড়ে বসে ঘাড় ঘুরিয়ে তাকায় বুলবুলের দিকে। বলল, জানিস বুলবুল, কখনো আমি বাজে কিছু চিন্তা করি না। যা হবে ভালো হবে, সবসময় সুধারণা রাখি। কিন্তু তারপরও কেন এতটা কঠিন দুঃস্বপ্ন দেখলাম? ঘুমের ঘরে স্বপ্নে নিয়ে ভাববেন না, এগুলো সারাদিনের কাজবাজ চেতনা থেকে আসে। কিন্তু আমি তো খারাপ কিছু ভাবি না। তবে কেন সেসব দেখলাম? কি দেখলেন? এখন এসব বলতে ভালো লাগছে না, চলে যা। বলুন, হালকা লাগবে। একাকী ভাবলে মন ভার হয়, মাথা ব্যথা করে। মীর বলার জন্য প্রস্তুত হলো। বুলবুল তার সামনে এগিয়ে এসে দাঁড়ালো। মীর বলল, বাড়িতে সবাই বিয়ের আয়োজন করছে, কিন্তু আমি স্বপ্ন দেখলাম অন্য কিছু। অন্য কিছু কি? কারো শেষ বিদায়ের আয়োজন করছে। মীরের অভিব্যক্তি পরিবর্তন হয়ে গেল। মলিন চোখ দুটো। বুলবুল কিছুক্ষণ মাটির দিকে, এরপর মীরের দিকে চেয়ে বলল, বাবু, আমিও কয়েকদিন যাবৎ একই স্বপ্ন দেখতেছি, হয়তো শয়তান দেখায়। মীর ব্যস্ত কণ্ঠে বলল, রাফিদ কোথায়? নিচে কাজ করতেছে হয়তো। বোনের বিয়ে বলে কথা। ওকে উপরে পাঠা, বল আমি ডাকতেছি। বুলবুল মাথা কাত করে সম্মতি জানিয়ে ছুটে গেল নিচে। আবার এক দূরে ছুটে এলাম। মীরকে জানালো, বাবু, রাফিদকে দাদা নাকি সে কখন বেরিয়েছে। মালকিন বলল, একজনে এসে দরকারি কথা বলে ডেকে নিয়ে গেছে। বলে দম ছাড়ে বুলবুল। মীর মর্মাহত কণ্ঠে বলল, ও দ্রুত পায়ে যা ভয় পেয়েছিলাম তাই হলো। এরপর সেও ছুটে বের হলো ঘর রাফিদ থেকে। তার সম্মুখীন হাজির হলো। মীর হোঁচট খেয়ে দাঁড়ালো। রাফিদ বলল, এত ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছিস? মীর রাফিদকে ঠিক করে দেখলো, যেন বহু বছর পর তাদের দেখা। রাফিদকে ঠিকঠাক দেখে মীর বলল, তুই ঠিক আছিস? আমি ঠিকই তো তোর সামনে দাঁড়িয়ে আছি, আর তুই জিজ্ঞেস করছিস ঠিক আছে কি না? আশ্চর্য। কি হয়েছে তোর? মীর গোপনে হাঁপ ছাড়লো। ঘাড় ঘুরিয়ে বুলবুলকে দেখলো। বুলবুল গাল ফুলিয়ে বলল, আমি সত্যি বলেছি, রাফিদ দাদা কোথাও বের হয়েছিল। মীর আবার ঘুরে রাফিদের দিকে দেখলো। রাফিদ কপাল ভাঁজ করলো। তার এই কপাল ভাঁজ করার অভ্যাসটা এসেছে আমজাদের থেকে। তিনি কপাল ভাঁজ করলে অতি সহজে তা মলিন হয় না। আমি মাস্টার বাড়ি গিয়েছিলাম, বাবা পাঠিয়েছে ওনাদের মায়ের বিয়ের নেমন্ত্রণ করতে। কিছু হয়েছে? তেমন কিছু না, তোকে নিয়ে বের হতে চেয়েছিলাম। বাড়ি ভর্তি অতিথি, ভেবেছি নিরিবিলি কোথাও গিয়ে বসি। মীর মিথ্যের অনুভূতিটা সত্যের মতো উপস্থাপন করলো। চল, রাফিদ পথ ছেড়ে বলল। না, এখন আর ইচ্ছা করছে না। বলে একবার তাকালো বৈঠকখানার দিকে। বেশ সুন্দর করে সাজানো সব কিছু। ছোট ছোট বাচ্চারা ছোটাছুটি করছে, দল বেঁধে বসা মহিলাদের আড্ডা। তার মাঝে পান, পিকদানিতে পিক ফেলছে, আবার পান মুখে ভরছে। কেউ হাতে মিষ্টি নিয়ে কেউ অন্যকে খাওয়াচ্ছে। সোফার আশেপাশে গোলাকার পালঙ্ক, রাজকীয়ভাবে সাজানো। পালঙ্কের মাঝে মেহেদি সাজানো। কিছু মেয়েরা একে অপরের হাতে মেহেদি লাগাচ্ছে। কারো কণ্ঠ থেকে ভেসে আসছে, যার বিয়ে তার খবর নেই, আর আমরা আগেভাগেই মেহেদি লাগাচ্ছি। শব্দটা ভেসে এলো মীরের কানে। রাফিদে শুনল। সে বুলবুলকে উদ্দেশ্য করে বলল, মা এখনো নিচে আসেনি? না দাদা, মালকিন ডাকতে গেছিল, বলছে পরে আসবে। বলতে না বলতেই মায়াকে তার ঘর থেকে বের হয়ে নিচে আসতে দেখা গেল। পরনে লাল রঙের শাড়ি, গলায় গহনা, হাতে চুড়ি। চিকমিক করা দেহের সাথে খোলা চুল যেন তার সৌন্দর্য গলে গলে উপচে পড়ছে। সাথে তৃষা, অন্যান্য বান্ধবীরাও। গৌরী তার ডান দিকে। অবশ্য সে মেহেন্দি অনুষ্ঠানে থাকতে চায়নি, মায়া জোর করে রেখেছে। তার মায়ের শরীরটা আজকাল ভীষণ খারাপ। তবু মায়ের অনুরোধ করাতে তার মায়ের থেকে অনুমতি নিয়েই এসেছে কিছু সময়ের জন্য। মীর দেখল মায়াকে, নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে রইল।
কোনো অঙ্গভঙ্গির সাথেও আজ মায়াকে রাগানোর চেষ্টা করলো না। রাফিদও সে পথ ছেড়ে দেয়। মায়া তাদের সামনে থেকে যেতে একবার আর চোখে মীরকে দেখলো। মীরও তাকিয়ে ছিল। দুজনের চোখ একই সাথে দৃষ্টি বিনিময় হলো। আমজাদ চৌধুরী গ্রামের কিছু ব্যক্তিবর্গের সাথে দাঁড়িয়ে কথা বলছিল হাসি মুখে। হঠাৎই চোখ পড়ে মায়ার দিকে। তার কথা থেমে যায়, আটকে যায় শব্দ। দু চোখ ভরে ওঠে, শুধু মায়ার মলিন মুখখানা দেখলো। কুটি কুটি পায়ে এই তো উঠানে দৌড়াচ্ছিল সেদিন। আদো আদো কথা বলে সারাদিন মাথা খেত। কোথাও আমজাদ রওনা হলে মায়া দাঁড়িয়ে মায়া আগেভাগে তৈরি হয়ে সদর দরজার সামনে দাঁড়িয়ে থাকতো আর শর্ত দিত, আজ আমাকে না নিয়ে গেলে তোমাকেও যেতে দেব না। আর সেই ছোট রাজকন্যা আজ অনেক বড় হয়ে গেছে, পরের বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আলাদা একটা পরিচয় তৈরির জন্য আয়োজন চলছে। আমজাদের চোখ দুটো বেয়ে অঝরে বৃষ্টির মতো জল গড়িয়ে পড়ল। তার চোখের জল দেখল থমাস শন। তিনি আমজাদের কাঁধে সান্ত্বনা স্বরূপ হাত রেখে বলল, তোমাকে আজকে সান্ত্বনা দেওয়ার মধ্যে কোনো শব্দ নেই, কিছু বলার নেই। প্রতিটি মা বাবার জন্য এই দিনটা খুব কষ্টের, বিশেষ করে বাবাদের জন্য। শুনেছি বাবারা মেয়েদের একটু বেশি ভালোবাসে। আমার মেয়ে সন্তান নেই, তবুও আমি উপলব্ধি করতে পারছি। থমাসন মৃদু হেসে থামলেন, ফের বললেন, যদিও আমি মীরকে অনেক ভালোবাসি, ওই যেন আমার মেয়ে, আমার ছেলে। বলে একবার ঘুরে তাকালো মীরের দিকে। শালুক অতিথিদের আপ্যায়ন কাজে ব্যস্ত ছিলেন। চোখ পড়ে মায়ার দিকে। আজ মায়া প্রথমবার লাল শাড়ি পরেছে, বউ বউ লাগছে, শুধু যেন ঘোমটার খামতি। হয়তো আগামী পরশু সে বউর সাথে দেখার দিনটিও চলে আসবে। শালুক ফিরে আমজাদের দিকে দেখল। তার অভিব্যক্তি দেখেছেন, মনে হচ্ছে যেন তিনি ভেঙে পড়েছেন। একই সাথে জয়ন্তন দেখছে মায়াকে। রাফির ঠোঁট বাঁকিয়ে হাসলো মায়ের দিকে চেয়ে। তার হাসি যেন বলতে চাইছে, সেই ছোট্ট বোনটি আজ পরের ঘরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। ভালো থাকুক ও। রাফির চোখ আড়ালে চোখ মুছল। দোতলার রেলিংয়ের পাশে দাঁড়িয়ে আছে কাবির। তিনি চৌধুরী বাড়ির সকলকে পরপর তাকিয়ে দেখছেন। আহির ফিরে এসেছিল সন্ধ্যার দিকে। আজ বাড়ি ফিরে সে কারোর সাথে কথা অবধি বলেনি, খাওয়া দাওয়া করেনি। অরুণ খেয়েছিল, আহিরকে বারবার ডেকেছিল খেতে, যায়নি। মীর ও রাফিদ একসাথে কথা বলেননি মীর ও রাফিদের সাথে কথা বলেনি। রাফিদ তখন তার পিছু পিছু ঘর অব্দি এসেছিল। মীরকে চুপচাপ দেখে জিজ্ঞেস করেছিল, কি হয়েছে, কেস কত দূর? সমাধানের খুব কাছে, বলে চেয়ার ধপ করে বসে পড়ে। এক গ্লাস জল খেয়ে বলে, পুনরায় বলছিল আমাকে একা কিছুক্ষণ ছেড়ে দে। রাফিদ তখন আহিরকে ব্যবহারে বিস্মিত হয়, দ্বিতীয়বার কোনো প্রশ্ন করে চলে যায়। সেই সময় পর আহির সবেই ঘর থেকে বের হয়েছে। পরনে শার্ট প্যান্টের পরিবর্তে পাঞ্জাবি পায়জামা পরেছে। শীত ঠেকাতে একটা মোটা শাল জড়িয়েছে। সেও এসে রেলিংয়ের কাছে দাঁড়ায়, দুহাত আলতো ছোঁয়াতে রেলিং রাখে। পাশে এসে দাঁড়ালো অরুণ। আহিরের দৃষ্টি অনুসরণ করে সেও নিচে মেহেদির পালঙ্কে তাকালো। সেখানে কিছু মেয়েরা। আহির ঠিক কাকে দেখছে, অরুণ তাকে খুঁজছে। আহির দেখছে গৌরীকে। গৌরী মায়ের সাথে হাসি মুখে কথা বলতে বলতে দুজনের উপরের দিকে তাকায়। গৌরী দেখলো আহিরকে, মায়া দেখলো অমিরকে। পরক্ষণেই চোখ সরিয়ে ফেললো গৌরী। মায়ের বাঁ হাতটা তখন একজন ধরলো মেহেদি লাগানোর জন্য। হাতের তালু থেকে নকশা শুরু করলো। কাঠির সাহায্যে মেহেদি লাগিয়ে থেমে গেল মেয়েটি। মায়াকে জিজ্ঞেস করলো, আপনার হবু স্বামীর নাম কি? তার প্রথম অক্ষর থেকে একটা নকশা তৈরি করি। মায়া মীরের দিকে চেয়ে থাকায় বেখেয়ালিভাবে বলল, মীর। মেয়েটি মীরের প্রথম অক্ষর থেকে নকশা শুরু করে। পাশ থেকে মেয়েরা বলাবলি করে, মেহেদির রং যত গাঢ় হবে স্বামী ততই ভালোবাসবে। বলে বলে ওরা হাসাহাসি শুরু করলো। ওদের হাসির কারণ মায়া ব্যাখ্যা করতে পারছে না। ভাবে কিভাবে এত আনন্দ ওদের মনে। যদি আজকের দিন আমি এভাবে হাসতে পারতাম। মনে মনে বলল আক্ষেপে সুরে। তার মুখে এতটুকু হাসি নেই, ইচ্ছা করেও ফোটাতে পারছে না। মীর শিরের সাথে গায়ে দাঁড়িয়ে আছে। মায়া গৌরীর সাথে কথার ফাঁকে ফাঁকে ফের তাকায় মীরের দিকে। মীর হাতের ইশারায় মায়াকে বোঝালো, হাসো, হাসলে তোমাকে সুন্দর দেখায়। মীরের ইশারায় মায়া হেসে ফেলল। ভাবতে তার কষ্ট হচ্ছে, দুদিন পর থেকে সে আর মীরকে দেখবে না, কথা হবে না। হয়তো মোহিনীকে বিয়ে করে সে বিদেশ চলে যাবে। কষ্ট হচ্ছে। এরূপ ভাবনা মনে জাগ্রত হলেই যেন মায়া ভেঙে পড়ে। টইটুম্বুর করে জল আসলো মায়ের চোখে থেকে টইটুম্বুর করে জল গড়িয়ে পড়লো মায়ের চোখ থেকে। অরুণ কিছুক্ষণ পর বুঝতে পারলো আহির কাকে দেখছে।
মিষ্টি রঙের থ্রি পিসের উপর কালো শাল পরিহিত মেয়েটির দিকে। গৌরী আজ মিষ্টি রঙের থ্রি পিস পরেছে। অরুণ আহিরের দিকে তাকিয়ে বলল, স্যার আপনি ওই মিষ্টি মেয়েটাকে দেখছেন না? দেখছিলাম না, ভাবছিলাম। কি ভাবছিলেন আমার সাথে বলুন, আমিও ভাবি। সব ভাবনা সবার কাছে বলা যায় না। এক কাজ করো, মিষ্টি রঙের থ্রি পিস পরা মেয়েটিকে চুপিসারে বলবে আমি ছাদে ডাকছি। বলতে পারবে? এটা কোনো কাজ হলো? আমি এই যাব এই আসবো। আহির ছাদে চলে গেল। বুলবুল মেয়েদের কাছে গেল। গোলাকার হয়ে ওরা মেহেদি লাগাচ্ছে। গৌরী সাজানো পালঙ্কের একটু মাঝখানে বসা। জোর গলায় ডাকলে সবাই শুনবে, কিন্তু চুপিসারে বলার কোনো পথ পাচ্ছে না অরুণ। অপেক্ষা করছে কখন গৌরী পাশে আসবে। শুধু ঘুরঘুর করছে পালঙ্কের পাশে। এক পর্যায়ে গৌরী পাশে এলো। অরুণ তখন সবার নজর এড়িয়ে বলল, আপনাকে আমার স্যার ছাদে ডাকছে, তাড়াতাড়ি আসুন। বলে অরুণ সরে গেল। গৌরী একবার অরুণের দিকে, দ্বিতীয়বার মায়ের দিকে চেয়ে বলল, আমি আসছি। বলে গৌরী শালটা ভালো করে পেঁচিয়ে চলে গেল ছাদে। আজ রূপালি চাঁদ উঠেছে। তারারা ঘর বেঁধেছে দলে দলে। ছাদের মৃদু বাতাস বইছে। আকাশের দিকে তাকালে দেখা যায় চাঁদের গা ঘেঁষে মেঘ উড়ে যাচ্ছে। ছাদে মশাল জ্বলছে। বাল্বের আলো কোনো কারণে নেভানো। সেই ক্ষুদ্রময় সোনালি আলোতে আহিরকে দেখা গেল। ছাদের পূব পাশে দাঁড়িয়ে আছে, দুহাত পেছনে রেখে। আজ তাকে সাদা পাঞ্জাবিতে সুন্দর দেখাচ্ছে বলে গৌরী নিশ্চিত করল। সুঠামদেহী সুশ্রী চেহারায় আহির মির্জা গত কয়েকদিন গ্রাম থেকে যেন তার গায়ের রংটা একটু কালচে হয়ে গেছে। তাতে যেন তার সৌন্দর্য আরও বেড়ে গেছে। চঞ্চলতা যেন আজ তাকে ছোঁয়নি। গুরুগম্ভীর মুখ নিয়ে সে কি যেন ভাবছে। গৌরী গিয়ে তার পাশে দাঁড়ালো। আহির তার উপস্থিতি টের পেয়ে বলল, চারটা সুন্দর না? হুম। একটা প্রশ্ন, একটা উত্তর, শেষ। দুজনেই চুপচাপ। গৌরীর বাড়ি ফেরার তাড়া, তাই উসখুস করছে। আহির তার অস্থিরতা দেখে বলল, ছুটে পালাতে চাইছে যে? মা বাড়িতে একা, আমাকে জলদি ফিরতে হবে। যদি এতই তাড়াই ছিল তবে আসলে কেন? আহিরের কণ্ঠে কিছুটা কঠিন, কিছুটা নরম, দুটোই মিলে দিয়ে। গৌরী বিব্রতকর অবস্থায় বলল, মনে হচ্ছে যেন তাকে অপমান করা হচ্ছে। মায়া খুব করে বলেছিল, তাই এসেছি। জীবন অন্যের নয়, নিজের সিদ্ধান্তে প্রাধান্য দিতে হয়। আমি সর্বদা আমার সিদ্ধান্তকেই মূল্য দিই। আহির তার পায়ের স্থিরতা কাটালো। পায়চারি শুরু করলো গৌরীর চারিপাশে। গৌরী চুপসে গেল অকারণে। সে গলা নত করে বলল, এভাবে আমার চারিপাশে ঘুরছেন কেন? কেউ চলে আসবে। যা বলার জন্য ডেকেছেন তা দ্রুত বলুন। আহির থেমে গেল। গৌরীর সামনে ঝুঁকে বলল, শোনো মিস সারওয়ারি, তোমার চোখের ভয় মানায় না, মানায় তেজ আর রাগ। মিস সারওয়ারি শব্দটা গৌরীর চারিপাশে প্রতিধ্বনিত হচ্ছে বারবার। মাথা তুলে ডাগর ডাগর চোখ তুলে তাকায় আহিরের দিকে। ঠোঁট দুটো কেঁপে উঠল। গৌরী থামিয়ে দিল, নিজেকে দমিয়ে নিল। আহির সোজা হয়ে দাঁড়ায়, ঠোঁট কুঁচকে হেসে বলল, অবাক হচ্ছ নিশ্চয়ই। তোমার পদবি কীভাবে জানতে পারলাম? আহির দীর্ঘ দম ছেড়ে আবার ছাদের পাশে দাঁড়ালো। তুমি আমার সাথে মিথ্যা কেন বলেছ? তুমি গৌরী নই, তুমি জেসিয়া সারওয়ারি। তাহলে কেন মিথ্যা পরিচয়ে ঘুরে বেড়াচ্ছ? গৌরী থমথমে পরিস্থিতিতে পড়ল যেন। চারপাশে কাঁটা ছড়িয়ে পড়েছে। যেদিকে দৌড় দিবে সেদিকে বিষাক্ত কাঁটা। যেন তার পা বিঁধবে। তার শ্বাস প্রশ্বাস ওঠানামা করছে। আহির গৌরীর সামনে গেল। স্বাভাবিক ভঙ্গিতে বলল, শান্ত হও। তুমি আমার কাছে মিথ্যা বলেছ, আমি রাগ করিনি। আমি আহিরকে তোমার সাথে রাগ করার, অভিমান করার। গৌরী কোনো কথাই বলতে পারছে না। রেলিং ঘেঁষে বসে পড়ল মেঝেতে। হাত পা এক করে নিজেকে গুটিয়ে নিল। চোখ থেকে জল গড়িয়ে পড়তে শুরু করলো। আহির তার কান্নার পুরোপুরি কারণ ব্যথা এখন পর্যন্ত ধরতে পারল না। সেও হাঁটু গেড়ে বসে পড়ল গৌরীর সামনে। চুপ করে আছো, কিছু বলো, কাঁদছো কেন? তুমি তোমার আসল নাম কেন লুকিয়ে রেখেছ? গৌরী অশ্রুসিক্ত নয়নে বলল, আমার বাবার জন্য। কী করেছেন উনি? বিশ্বাসঘাতকতা। কেন? বাবা হয়ে মেয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। গৌরী আহিরের আদুরে কণ্ঠে শুনে বাঁধভাঙা নদীর মতো কেঁদে উঠল। আজ যেন সমস্ত সত্তা জমা কষ্টগুলো ভেসে উঠছে। আহির গৌরীর সাথে তাল মিলিয়ে মেঝেতে বসল। দ্বিধা নিয়ে গৌরীর হাত দুটো ধরল। এরপর বলল, নির্দ্বিধায় আমাকে সবটা বলতে পারো, আমি তোমার বিশ্বাস ভাঙব না। যে বিশ্বাস ভাঙার সেই ভেঙে দিয়েছে। কে সে? আমার বাবা। খুলে বলো সবটা। আর তোমার বাবা না মারা গিয়েছিল? কীভাবে? আত্মহত্যা নাকি খুন?
খুন হয়েছিল। কে তোমার বাবাকে মেরেছে? আমি সেই পুরনো দিনের কথা মনে করতে যাই না, কষ্ট হয়। কখনো কখনো ফেলে আসা স্মৃতি নাড়া দিতে হয় জেসিয়া। আহিরের মুখে জেসিয়া নামটা শুনে গৌরী মাথা তুলে তাকালো তার দিকে। আহির শান্ত গলায় বলল, এভাবে দেখছো কেন? নিজের আসল নামটা এত বছর পর শুনে নিশ্চয়ই অবাক লাগছে। এবার বলো, কি করেছিল তোমার বাবা, আর কেনই বা তাকে অন্যের হাতে প্রাণ দিতে হলো? আমার মাকে ঠকিয়েছিল। আমার মা বরাবরই নরম মনের মানুষ ছিল, আজও তাই। কিন্তু তখন যেন উনি একটু বেশি নরম ছিল। কেউ অতি সহজে ভুলিয়ে ভালিয়ে নিতে পারত। ঠিক সেভাবে আমার মায়ের সরলতার সুযোগ নিয়েছিল তিনি। মা এক সময় সুদর্শনী নারী ছিল, যে কেউ অতি সহজেই প্রেমে পড়ে যেত। সেদিন আমার বাবাও মায়ের প্রেমে পড়েছিল। আমার মা মধুবনপুর গ্রামে থাকতেন, শহরের নিকটবর্তী গ্রাম। পহেলা বৈশাখে গ্রামে মেলা বসে, সেখানে মা যান গ্রামের মেয়েদের সাথে ঘুরতে। আর ঠিক সেদিনই আমার বাবা শহর থেকে মায়ের গ্রামে ঘুরতে যান। মাহাতব মাহাতাব সারোয়ারি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন, উচ্চ বংশের ছেলে। আমার মাকে দেখে সেদিন প্রেমে পড়েন উনি। মা গ্রামের মেয়ে ছিল বলে শহুরে কারোর সাথে মিশতে অভ্যস্ত ছিলেন না। এরপরও বাবা সেদিন মায়ের সাথে কথা বলেন। গৌরী থেমে কয়েক সেকেন্ডের জন্য, এরপর বলে, বাবা মায়ের জন্য মধুবনপুর গ্রামে কিছুদিন থেকে যায়। এক পর্যায়ে নানার কাছে বিয়ের প্রস্তাব দেন। শহরের ছেলে, তার উপর টাকা পয়সাওয়ালা। নানা রাজি হয়ে যান, বিয়ে হয় তাদের। বিয়ের প্রায় 1 বছর পর মা বুঝতে পারেন বাবা আর আগের মতো নেই, পরিবর্তন হয়ে গেছে মানুষটা। এভাবে কিছুদিন চলতে থাকার পর মা বাবার বন্ধুর থেকে জানতে পারে ওনার প্রথম স্ত্রী সন্তান আছে, আর সে তাদের কাছেই ফিরে গেছেন। মানে তোমার প্রথম স্ত্রী সন্তান থাকার পরও আবার সে কেন বিয়ে করলেন? প্রথম স্ত্রীর সাথে মনোমালিন্য হয়েছে, তার উপর জিদ করে আরেকজনকে বিয়ে করে প্রতিশোধ নিলেন। আর সেই অন্যজন আমার মা। এরপর ঘুরে ফিরে আমার বাবা চলে গেলেন আমার মাকে ফেলে। আর সেই সময় আমার মায়ের গর্ভে আমি ছিলাম। বাবার দেওয়া কিছু গহনা ছিল, সেগুলো বিক্রি করে মা চলছিল। যতদিন না আমি পৃথিবীতে এসেছি ততদিন। মা খুব কষ্ট করেছিলেন। এরপর আমি দুনিয়াতে আসার পর অন্যের বাসায় কাজ শুরু করে। ধীরে ধীরে আমিও বড় হতে লাগলাম। মা আমাকে শহরের একটা ছোটোখাটো স্কুলে ভর্তি করলেন। কিন্তু এরপর আর আমাদের শহরে থাকা সম্ভব হয়নি। চলে আসি আলিমনগর। নানা বাড়ি ফিরে গেলে হয়তো নানা কথা শুনতে হতো। মা আর কলঙ্কের বোঝা সইতে রাজি ছিল না। তোমার এত সুন্দর নামটা কে রাখে? বাবা। বিয়ের পর মাকে বলেছিল, তোমার মেয়ে হলে এই নাম রাখবা। আমি ওনাকে ঘৃণা করি, তাই ওনার নাম পদবি ব্যবহার করি না। লোভ কোনো নারীকে টাকার কাছে নয়, বরং একজন সৎ মানুষের হাতে তুলে দিতে হয়, যে তাকে ভাত কাপড়ে কষ্ট দিলেও বেইমানি করে অন্তত অন্তরে দাগ দেবে না, বলল আহির। গৌরী হাত দুটো ছেড়ে দিল। আচ্ছা, তোমার বাবাকে কে খুন করেছে? আর তুমি তোমার আসল নাম পরিচয় লুকিয়ে রাখতে কেন? লোক প্রশ্নের ভয়ে। তৃতীয় প্রশ্নের উত্তরটা মেলেনি। আমার বাবা আমার বাবার জন্য মা রোগে ভুগছিল। হয়তো তার জীবনের শেষ ঘন্টা বাসছে। আজকের এই করুণ দশার জন্য বাবা দায়ী। থেমে আবার বলল, কথায় আছে না, অসৎ কর্মের ফল এবং কাউকে ঠকানোর ফল একদিন পেতে হবে। তেমনই আমার বাবাও পেয়েছিল। ওনার প্রথম স্ত্রী ওনাকে ছেড়ে চলে যান। এরপর তার সন্তানেরা জোর করে সমস্ত সম্পত্তি ওনার থেকে লিখিয়ে রাস্তার ফকির বানিয়ে দিয়েছিল। টাকার বেশ অহংকার ছিল, সময় সেটাও শেষ করে যায়। সব কিছু হারিয়ে উনি ফিরে এসেছিলেন আমাদের কাছে। মায়ের কাছে ক্ষমা চেয়েছিলেন, কিন্তু মায়ের তীব্র ঘৃণা পারেনি তাকে ক্ষমা করতে। বাড়ির সামনে পড়ে থাকতেন, মা কথা বলতেন না, আমিও না। এভাবে একদিন মদ খেয়ে বাড়ি ফিরে মায়ের সাথে যা তা ব্যবহার করে। সেদিন আর আমি সহ্য করতে পারিনি। ওনার মাথায় ইট দিয়ে আঘাত করেছিলাম। উনি তখনই মারা যান। আমি বুঝে উঠতে পারিনি সে মারা যাবেন। পাড়ার লোকদের কাছে মিথ্যা বলেছিলাম। বাবার কাছ থেকে ফিরেছিলেন। এরপর কিছু লোক এসে এক রাতে বাবাকে নিয়ে গিয়ে মেরে ফেলেছে। আহির কিছুক্ষণ থম মেরে বসে থাকলো। দমকা হতে তার সম্বিত ফিরে এলো। ক্লান্ত কণ্ঠে বলল, দুনিয়াতে সবচেয়ে অসহায় ব্যক্তি কে জানো? যে অন্যের মনে আঘাত দিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, আবার শেষ বিদায় নেওয়ার আগে সেই মানুষটার কাছে ক্ষমা চাইতে না পারা। আহির বিরতি নিয়ে আবার বলল, আমি ভাবি সেই নারীর কথা, যেই নারীর কোমল মনে সে এতটা তীব্র আঘাত করেছিল।
এরপর সেই নারীর কাছে ক্ষমা চেয়েও আর ক্ষমা পেল না। নিজের স্ত্রীর মনে কষ্ট দিয়ে কেউ ভালো থাকে না। দুনিয়ার বুকে প্রতিটি নারীর স্বামী হোক, তবে বেঈমান প্রতারক স্বামী কারো না হোক, একটি ফুলের মতো মেয়ের জীবন নষ্ট না হোক। গৌরী চুপচাপ সময় গড়াচ্ছে। আহির বলল, একজনের উপর জিদ করে অন্যের জীবন নষ্ট করা মানুষগুলো কখনো ভালো থাকে না। কিছু সুখ ক্ষণিকের হলেও চিরস্থায়ী হয় না, যদি সেই সুখটা অন্যায়ের হয়। আজকের পর্ব এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর গল্প দেরি করে দেওয়ার জন্য দুঃখিত। প্রতিটা পর্ব একদিন পর পর আসবে।